ঢেকুর বেড়েই চলেছে। জাঙ্কুক গাড়ি থামিয়ে একটা পানির বোতল কিনে দিল, বলল আর একটা কথাও বলবে না। তে বোতলের মুখ খুলে পানি খেতে খেতে জাঙ্কুকের দিকে তাকালো। আদেশ অনুযায়ী কোনো কথা বলল না। মনে দুঃখে তে আপাতত কিছু বলল না। ঝগড়া করতে মানুষ দুজন লাগে। একজন মানুষ কতক্ষণ একা একা ঝগড়া চালিয়ে যেতে পারে, তার মধ্যে তে আবার গর্ভবতী। তার এত শক্তি কোথায়? এদের পুরো জীবন গোষ্ঠীর কাজ হচ্ছে জুতো মেরে গরু দান করা। তাকে সেদিন অপমান করে বের করে দিল, আর আজ আবার গরুর মতো টানতে টানতে নিয়ে যাচ্ছে। শাশুড়িটাও সারাক্ষণ বকাবকি করে, আবার বিপদে পড়ে গেলে মিঠা মিঠা কথা বলে তাকে হাত করার চেষ্টা করে। সব কটা ভণ্ড। তে দুঃখ হলো, একটা ভালো মানুষ, ভালো পরিবারই তো সে চেয়েছে। এত বাড়ি গাড়ি দিয়ে কি হবে? এসবকে কতবার সে পা দেখিয়েছে হিসেব নেই। এসব তো সে চায় না, একটা মিষ্টি মুখ বর চায়। বাড়ি পৌঁছানো মাত্রই তে গাড়ি থেকে নেমে কানে বামে উকি ঝুঁকি দিল। বাড়ির দক্ষিণ দিকে সুইমিং পুলে বাড়ির বাচ্চাগুলো হইচই করছে। আয়ুকে উপস্থিত দেখলো সে। ওদের দেখাশোনা, গোসল করানো আর খাওয়া দাওয়ার দায়িত্ব আপাতত আয়ু নিয়েছে। সারাক্ষণ ওদের পেছনে লেগে থাকে। বরটা ছাড়া বাকিদের টের অতটা খারাপ লাগে না। বকলে কথা শোনালে অত গায়ে লাগে না, কারণ দোষ তো তারও আছে। সে বিশ্বাস করে দোষী গুণে মানুষ। দোষ না থাকলে তাকে মানুষ বলে না, তাকে বলে রোবট। তেকে দেখে বাচ্চাগুলো ইতিমধ্যে চেঁচিয়ে উঠেছে। তাদের সাথে মিশলেও ঘন্টারটা সমস্যা। ওর কাছে ঘষতে দেয় না বাচ্চাগুলোকে, যেন ওর আশেপাশে থাকলে গায়ে গন্ধ লেগে যাবে। এর বড় অপমান লাগে সেসব। জাঙ্কুক বাচ্চাদের ডাকাডাকি চেঁচামেচি কানে না তুলে তার হাত ধরে টেনে নিয়ে গেল। তে ব্যথা পেয়ে বলল, আল্লাহ গো, কেমন লোহার মতো হাত, আমার হাড্ডি গুড্ডি ভেঙে গেল। জাঙ্কুক ঘরে এসে তাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে বলল, দ্রুত গোসল নাও। তে বলল, আমার কাপড় চোপড় ফোন সব বাড়িতে। জাঙ্কুক কাকে যেন ফোন করলো। সবিন ফোন তোলা মাত্রই বলল, হ্যাঁ বাবা, ওকে এভাবে নিয়ে যাওয়াটা কি ঠিক হলো? জাঙ্কুক বলল, অত ঠিক বেঠিক জানতে চাই না। আপনার মেয়ের ব্যাগ আর যাবতীয় জিনিসপত্র যা আছে সব আমাদের ড্রাইভারকে দিয়ে দিবে, সে যাবে কিছুক্ষণের মধ্যে, রাখুন। সবিন বলে উঠলেন, ওর সাথে যদি একটু কথা বলতে পারতাম। মেয়েটা চলে গেল, মুখটাও দেখলাম না। জাঙ্কুক বিরক্তকর গলায় বলল, অসহ্য। বলেই তের দিকে ফোনটা বাড়িয়ে দিল। তে একটু দূরে চলে গেল। ফিসফিস করে বলল, হ্যাঁ বাবা বলো। সবিন গর্জন করে উঠল, সবাই এখানে বলাবলি করছে জাঙ্কুক নাকি তোকে টানতে টানতে গাড়িতে তুলেছে। হ্যাঁ, শালাকে আমি দেখে নেব, ও পেয়েছে নাকি? আমার মেয়ে কি হাতের পুতুল? জাঙ্কুক ড্রেস খুলে রাখতে রাখতে ভ্রু কুচকে তের দিকে তাকালো। তে তার দিকে কোন চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, আচ্ছা আর গালাগালি দিও না, আমার উপর ভরসা রাখো, আমি এদের সাইজ করে ছাড়ব। তোর শাশুড়ি এক নম্বরের জল্লাদ, বুঝলি? ছেলের কান ভারী করে। আমাকে আর ওর শাশুড়ির এক আত্মীয় বললো তোর জামাইরে নাকি তোর শাশুড়ি আরেকটা বিয়ে করাবে বলেছে। কত বড় বজ্জাত দেখেছিস? তে বলল, আমি সব জানি আব্বা। তোর পাশে কি ওই আহাম্মক আছে নাকি? হ্যাঁ। ও তাই তুই এভাবে কথা বলছিস? শোন, যদি তোকে আর একবার ঘর থেকে বের করে দেয়, একবারে পা দেখিয়ে চলে আসবি। আমার মেয়েকে বের করে দেবে? তে বিড়বিড় করে বলল, পা দেখিয়েও লাভ হয়নি, এদের অপমান করলেও গায়ে লাগে না। জাঙ্কুক এসে ফোন কেড়ে নিল। তেকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে তোয়ালে আর শাড়িটা দিল। তে বলল, আমি তোমার ঘরে থাকবো না। জাঙ্কুক বলল, কোথায় থাকবি সেটা আমি ডিসাইড করবো, নট ইউ। জাঙ্কুক দরজা টেনে বাইরে থেকে বন্ধ করে দিল। তে চেঁচিয়ে বলল, এই লোক, পেটিকোট ছাড়া শাড়ি পরা যায় নাকি? জাঙ্কুক দরজা খুলে দিল, বলল, নিজে নাও। তে তার ড্রয়ার খুলে পেটিকোট বের করলো। ওয়াশরুমে ঢুকে আবারও কি মনে করে বের হলো। জাঙ্কুক ফ্লোরের দিকে তাকিয়ে দেখলো ফ্লোরটা ভিজিয়ে ফেলেছে তে। সে চেঁচিয়ে বলল, এই মাথায় ব্রেন বলতে কিছু আছে? তে ভরকে গিয়ে কপাল কুঁচকে চেয়ে বিড়বিড় করে বলল, এমন করে কেন? বলল, ওমা ওমা, কি করলাম আমি? জাঙ্কুক বলল, তুমি ভেজা পায়ে হাঁটছো, ফ্লোর ভিজে যাচ্ছে, দেখছো না? আবার কেন বের হয়েছো? তে বলল, ওগুলো নেওয়ার জন্য। জাঙ্কুকের কপালে ভাঁজ পড়লো। কোনগুলো? তে লজ্জামনত মুখে বলল, ব্লাউজ আর ওটা। জাঙ্কুক বলল, তোমার যা যা লাগে সব একেবারে নিয়ে ওয়াশরুমে যাও। তে ড্রয়ার খুলে কাপড় চোপড় খুঁজে নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল সেরে বের হতেই দেখলো লোকটা উদাম গায়ে বসে টিভি দেখছে, কিন্তু চোখ হাতের ফোনের দিকে। টিভিতে চোখ রাখা মাত্রই তে চক্ষু ছানা বড়া। একটা মেয়ে কি বাজে পোশাক পরে কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে। তে রিমোট কেড়ে নিয়ে টুপ করে টিভি বন্ধ করে বলল, বউ নাই তাই এতদিন ওসব দেখছো নাকি তুমি? জাঙ্কুক ফোনে এতটাই ব্যস্ত যে চোখ তুলে তাকালো না। কাজ শেষে মাথা তুলে বলল, কি বললে? চেহারাটা এখন হনুমানের মতো বানিয়ে ফেলেছে, অথচ এতক্ষণ স্বাভাবিক ছিল। তে স্পষ্ট করে বলল, মেয়েগুলোকে দেখতে তোমার ভালো লাগে তাই না? কথাগুলো একটু আওয়াজ করেই বলল সে। বলার পর স্তব্ধ হয়ে গেল জাঙ্কুকের প্রতিক্রিয়া দেখে। কি এমন বলল যে এভাবে দাঁত কটমট করতে হবে? বিছানা থেকে নেমে টি শার্টটা হাতে নিয়ে এমন ঝাড়া মারলো তার মুখের সামনে, তের মনে হলো তার কলিজা ফুসফুস সব দুলে উঠলো যেন। তারপর নিজের ঝকঝকে দাঁতগুলো পিষতে পিষতে বেরিয়ে গেল লোকটা। তে দরজার কাছে গিয়ে বলল, সদা সত্য কথা বলিবে, এই কথা যে বলেছে তার সাথে রাগ দেখাও। আমি তো জাস্ট সেটা করে দেখিয়েছি। আজও জিন ঘরে এসে বলল, এই বাড়িতে পা দেখিয়েছিস না, তাও আবার এলি কেন? তোমাদের লজ্জা শরম নেই? পা দেখানোর পরেও পা ধরে মাফ চেয়ে নিয়ে এলে কেন? বুঝো আমার দাম কত? জিন অপমানিত হয়ে চেয়ে রইল। এই মেয়ে কিসের তৈরি? বলল,
আমি কি তোর শত্রু? আমি চাই তুই ওর সাথে ভালো করে সংসার কর, নাতিপুতিতে ভরে উঠুক আমার ঘর দুয়ার। এত বড় বাড়ি ওদের জন্যই তো বানিয়েছি। তে শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, তোমার ওই রসকসহীন ছেলের সাথে ঝুলিয়ে দিয়ে বহুত নাচা নেচেছ শাশুমা। রসকস নেই বলেই তো গরিব ঘরের মেয়ে এনেছো, না হলে তো মিস পারফেক্ট খুঁজে আনতে। জিন বললেন, বেকুব মাথা মোটা, ও ছোট থেকেই ওরকম গাদ্দার, তাই ওর জন্য একটা সাদামাটা বউ খুঁজে এনেছি, যাতে মুখে মুখে তর্ক না করে, ওর মন জগিয়ে চলে। তুই এমন বোম্বে মরি ছবি কে জানতো? তোকে প্রথম দেখায় তো মন্দ লাগেনি রে, তুই একটু ওর মনের মতো হয়ে চলতে পারিস না? তে বলল, অনেক মন জগিয়ে চলেছি, আমার ডিসিশন ফাইনাল। বাচ্চাটা তোমাকে ধরিয়ে দিয়ে আমি এই বাড়িকে পা দেখিয়ে চিরতরে চলে যাব। জিন তের মাথাটা ঠেলে দিয়ে বলল, তোর মতো মেয়ে আমি আমার জীবনে দেখি। জাংকুক ঘরে আসতেই জিন বেরিয়ে গেলেন। জাংকুক ফোনটা কানে চেপে ধরে সিক্রেট ড্রয়ারটাতে চাবি লাগালো। কথা বলতে বলতে দেখলো তের ব্লাউজটা শুধু টানছে, কোথায় একটা টান পড়েছে। অস্বস্তিতে তার চোখ মুখ তেতো হয়ে আছে। জাংকুক ফোনে কথা বলা শেষে বলল, সমস্যা কি তোমার? তের হাত থেকে তোয়ালেটা নিচে পড়ে গেল। সে ফ্লোর থেকে ভেজা তোয়ালেটা নেওয়ার সময় জাংকুক দেখলো ব্লাউজের ওপরের বোতাম নিচেরটার সাথে লাগানো, এভাবে সব এলোমেলো ভাবে লাগিয়েছে। আশ্চর্য হলো সে, এক দৃষ্টিতে তের দিকে চেয়ে রইল সে। তে তোয়ালেটা বালতিতে ছুঁড়ে মারলো। জাংকুককে ওভাবে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে বালতিটা হাতে নিল, আবারও ফিরে চাইলো। জাংকুককে একইভাবে চেয়ে থাকতে দেখে বিড়বিড় করে বলল, মনে হয় রাতের শয়তানটা গায়ে এসে বসেছে, সে ঘর থেকে বের হবে। এমন সময় জাংকুক তার বাহু খপ করে টেনে এনে বলল, গবেট কোথাকার, ব্লাউজের বোতাম উল্টাপাল্টা লাগিয়েছো, ঠিক করো। তে শাড়ির আঁচল সরিয়ে বলল, ও মা, তাই তো, তোমার চোখ তো ডেঞ্জারাস। বলেই বোতামগুলো ঠিকঠাক লাগাতে শুরু করলো। জাংকুক বলল, ও শিট, তোমার মধ্যে লজ্জা বলতে কিছু নেই? মানুষকে দেখিয়ে দেখিয়ে কেউ বোতাম ঠিক করে? তে বুঝলো না, বরের সামনে ব্লাউজের বোতাম ঠিক করতে লজ্জার কি আছে। সে জিজ্ঞেস করলো, তোমার আছে? জাংকুক বলল, মানে? তে হেসে বলল, তোমার লজ্জা শরম থাকলে সেটাকে যত্ন করে রাখো, আমারটা তুমি কবেই চিবিয়ে খেয়ে ফেলেছো। জাংকুক বলল, জিভটাকে কন্ট্রোল করতে শেখো, নইলে। আয়ু এসে বলল, ভাবি তোমার কাঁথাটা নিয়ে এসো, শুধু বাকিটা আমি ঠিকঠাক করে রেখেছি। জাংকুক বলল, কি হয়েছে? আয়ু বলল, ভাবি বলেছে আজ থেকে আমার সাথে থাকবে, তাই বলতে এসেছি। জাংকুক বলল, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? তে বলল, ডাক্তার বলেছে। কি বলেছে? তে বলল, ওটা তো আর করতে পারবে না, তাই আর কি। জাংকুক গর্জে উঠে বলল, ওটা মানে কি? স্পষ্ট করে বলো ফাজিল। তে ভরকে গিয়ে বলে ফেললো, ফিজিক্যাল আর কি, যেন বুঝে না কিছু, ডাক্তার বারণ করেছে। তিন পতন নীরবতা একটা ফেয়ারা বয়ে গেল চারপাশে। জাংকুক স্তব্ধ, অপমানিত। আয়ু লজ্জায় কোনো মতে পালিয়ে গেল। তে বলল, ডাক্তার পই পই করে বলে দিয়েছে বর ডাকলে একদম কাছে যাবে না, বলবে আমার কাছে বাচ্চা আগে। জাংকুক তাকে চেপে ধরে ঘরে ঢুকিয়ে শব্দ করে দরজা বন্ধ করে দিল। তে চিল্লিয়ে বলে উঠলো, আমি সদা সত্য কথা বলি, আজও তাই বলেছি। তের চেঁচামেচি শুনে জিন ছুটে এসেছেন। দরজা ধাক্কা দিয়ে বলতে লাগলেন, তোরা কি শুরু করেছিস বলতো? শান্তিতে একটু বসতেও দিবি না? জাংকুক দরজা খুলে দিতেই জিন আর আয়ু ঘরে ঢুকে পড়লো। দুজনেরই চোখ ছানা ভরা তেকে দেখে, মুখে টেপ, হাত পা বাঁধা। তে পা দুটো লম্বা করে টেনে টিভিতে গোপাল ভাঁড় দেখছে। আয়ু ঠোঁট টিপে হাসছে। জিন বড় বড় চোখ করে বললেন, কি করলি এটা? এই বাড়িতে নাকি ঠ্যাং দেখিয়ে চলে যাবে, তাই বেঁধে রেখেছি। জিন তেকে জিজ্ঞেস করলো, এবার ভালো লাগছে তোর বজ্জাত মেয়ে? তে উপর নিচ মাথা দুলিয়ে জানালো, হ্যাঁ। তে কথা বলতে পারছে না, তাই চোখ দুটো টেরা করে তাকালো জাংকুকের দিকে। জাংকুক তার ইউনিফর্ম আয়রন করছিল। করার সময় ঘাড় ফিরিয়ে তের দিকে এক পলক তাকাতেই দেখলো সে টেরা চোখ করে তাকাচ্ছে তার দিকে। আয়ু হাসছে। জিন তের দিকেই তাকিয়ে আছেন আর বললেন, উচিত হয়েছে, একদম ঠিক কাজ করেছে, থাক তুই এভাবে। বলেই জিন চলে গেলেন। আয়ু গেল না আর বলল, ভাইয়া খুলে দেই। এত দরদ আসছে কোথা থেকে তোর? আয়ু মাথা নামিয়ে চলে গেল। তে জাংকুকের দিকে চোখ টেরা করে তাকিয়ে আছে। জাংকুক বলল, গাধাকে পিটালেও সে গাধাই থাকবে, তোমার ক্ষেত্রেও সেই দশা, থাকো এখানে পড়ে। বলেই জাংকুক দরজা বন্ধ করে চলে গেল। বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল সে। হঠাৎ তার ভাগিনা ছুটতে ছুটতে এলো আর বলল, মামা মামা, মামুনি কাত হয়ে পড়ে গেছে। জাংকুক ফোন সরিয়ে বলল, কোথায়? জিন চেঁচাতে চেঁচাতে আসছেন। বাচ্চাটারে কি মারার পরিকল্পনা করতেছস নাকি সবাই মিলে? ওকে ওভাবে বেঁধে রেখেছিস, ও গড়াতে গড়াতে খাট থেকে পড়ে গিয়েছে, গিয়ে দেখ ব্যথায় কোকাচ্ছে। জাংকুক ফোনটা পকেটে ভরে ঘরের দিকে পা বাড়ালো। জিন চেঁচাতে চেঁচাতে বললেন, পরের মেয়ের কি দোষ দিব, আমার নিজেরটাই তো দোষে ভরা। জাংকুক গিয়ে দেখলো তে ব্যথায় কোকাচ্ছে। আয়ু পায়ের বাঁধনটা খুলতে ব্যস্ত। জাংকুকের দিকে তাকালো না সে। জাংকুক বলল, গবেট কোথাকার, গড়াতে গিয়েছো কেন? পড়ে যাবে সেটা জানতে না? তে কোনো জবাব দিল না।
আয়ু পায়ের বাঁধন খুলে দিতেই তে নামলো। জাঙ্কুক বলল, কোথাও ব্যথা পাচ্ছ? পিছু পিছু জিন এসে বলল, পেটে লাগেনি তো বউ? এই সময় কত সতর্ক হতে হয় মেয়েদের। আল্লাহ তোদের কেন যে বুদ্ধি শুদ্ধি দেয় না। তে কারো কোনো কথার জবাব দিল না, বেরিয়ে গেল ঘর থেকে। হাঁটতে গিয়ে কঠিন ব্যথা অনুভব করলো কোমরে, কিন্তু কাউকে কিছু বলল না। কাউকে দুর্বলতা দেখাতে নেই, এদেরকে তো নয়ই। তাকে হাঁটতে দেখে জাঙ্কুক বড়সড় শ্বাস ফেলে বলল, শুধু শুধু টেনশন করছো, ওর কিচ্ছু হয়নি। জিন বললেন, ওর সাথে যেমন তেমন করতে পারবি না কিন্তু জাঙ্কুক। বাচ্চাটার কিছু হলে আমি তোদের ছাড়বো না একদম। রাতের খাওয়া দাওয়া শেষে তে আয়ুর ঘরে চলে গেল। আয়ু বলল, তুমি তোমাদের ঘরে চলে যাও ভাবি, ভাইয়া আমার উপর ক্ষেপে যাবে। তো আমি কি করব? ভাইয়া আমাকে বকবে ভাবি। কিছু হতে না হতে আমাকে মেঝেতে ঘুমাতে বলবে। আমি অনেক সহ্য করেছি, এখন আমার সাথে আমার বাচ্চাও আছে। আমাকে কিছু বলা মানে আমার বাচ্চাকে অপমান করা। কিছু বলবে না, চিলমুড়ে থাকো আয়ু। সামনে তোমার ইউনিকোর্স পরীক্ষা, পরীক্ষা দেবে না ভাবি? জানি না বলেই তে কাঁথাটা মুড়িয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। এবার ব্যথা ক্রমশ বাড়ছে। উফ কি জ্বালা রে, কোমরের হাড্ডি বোধহয় গেল ভেঙে। সকালে ঘুম থেকে উঠেই খেয়াল করলো মেঝেতে পা বসাতে অব্দি কষ্ট হচ্ছে। অনেক ব্যথা করছে কোমরে। কোনো মতে পা টিপে টিপে ঘরে গিয়ে দেখলো ইউনিফর্ম পরে মাথার চুল ঠিকঠাক করছে জিয়ন জাঙ্কুক। তে এসেছে দেখে একবার ঘাড় ঘুরিয়ে তের দিকে তাকালো। তে আহত দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। কেউ কিছু বলল না। তে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে নিল, ব্রাশ করতে লাগলো। এত শব্দ করে কুলি করতে লাগলো যে জাঙ্কুকের বিরক্তির সীমা রইল না। জাঙ্কুক বেরিয়ে গেল। তে মুখ মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়িয়ে হালকা করে কোমরের দিকে উন্মুক্ত করে দেখলো ফুলে গেছে সেখানটাতে। কি টনটনে ব্যথা। জাঙ্কুক তখনই ঘরে প্রবেশ করতেই তে চেঁচিয়ে উঠে বলল, ছি। জাঙ্কুক তার টুপিটা নিতে ভুলে গিয়েছিল, সেটা হাতে নিয়ে তের দিকে তাকিয়ে বলল, সমস্যা? তে আয়নায় জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, বিরাট সমস্যা। আমি যখনই আমার কাপড় সরাবো তখনই তোমাকে চলে আসতে হবে। শয়তানটা তোমাকে বলে দেয় না তোমার তো ওর সাথে খুব ভাব? শাট আপ। জাঙ্কুকের ধমকে তে চুপ হয়ে গেল। জাঙ্কুক তার বাহু ধরে তার দিকে ফিরিয়ে বলল, ঘর বিছানা ওয়ার্ড্রোব কিছু যেন এলোমেলো না হয়। ওকে বস। অ্যাডভোকেটকে বলে দিয়েছি পেপারটা যেন আর 9টা মাস পর দেয়। ডিভোর্স পেপার? হ্যাঁ। সত্যি সত্যি ডিভোর্স দেবে আমাকে? জাস্ট শাট আপ। ওনার কাছে তুমি গিয়েছিলে, সো উনি যা বলেছেন আমি শুধু তোমাকে তাই বলেছি। সবকিছুতে আমাকে ইনভলভ করাটা বন্ধ করো। এন্ড ইউ নো হোয়াট, তুমি একটা অসহ্য বাদর। আরে না না, বাদর না, গন্ডারনি। মানে? মানে হচ্ছে গন্ডারের বউকে গন্ডারনি বলে। জাঙ্কুক কণ্ঠস্বর একটু নিচু করে বলল, তোমাকে আমি এই বাড়ি থেকে চিরতরে বের করে দিতাম। পারছি না কেন জানো? জাস্ট বিকজ ইউ আর মাই সো কল্ড ওয়াইফ এন্ড মাদার অফ মাই চাইল্ড। আর কিছু? আমি এসে যদি দেখি তুমি সবকিছু এলোমেলো করে ফেলেছো, তাহলে সোজা বাড়ির বাইরে আউট। তোমার জায়গা বস্তিতে। তে মুখ বেঁকিয়ে বলল, বস্তির জামাই। জাঙ্কুক চলে গেল কাজে। তে কাজল চাচির সাথে তাল মিলিয়ে রান্না করে কাজবাজ করে নিল। কাজল চাচি একমাত্র তার দুঃখ বোঝে। তুমি আইলা কেন এই বাড়িতে বৌমা? তুমি যখন ছিল না তোমার নামে কত কিছু বলছে সবাই মিলে। কি বলেছে? তোমার জামাইরে আরেকটা বিয়া করাইবো বলছে। তে একটু হেসে উঠে বলল, এরকম হলে আমার চাইতে বেশি খুশি কেউ হবে না, বুঝলে? কাজল চাচি অবাক কণ্ঠে বলল, তুমি হাসছো বউ? জামাই যখন অন্য কাউকে সোহাগ করে কথা বলবো তখন দেখবা কেমন লাগে। তে হাসতে হাসতে বলল, কি যে বলো না, আমার জামাই জীবনে সোহাগ করে কথা বলতে পারবে না। ওই বেটা সেসব জানে নাকি? বাচ্চা পেটে আসছে তারপরও এইসব কথা কইবা? দেখো চাচি, বাচ্চা পেটে আসার জন্য প্রেম ভালোবাসার দরকার পড়ে না, বুঝলা? তুমি দেখো কত মানুষের সংসার হয়ে যাচ্ছে প্রেম ভালোবাসা ছাড়া। জগতের নিয়ম, তাই সবাই সংসার করছে, একসাথে ঘুমাচ্ছে, বাচ্চা নিচ্ছে, তাদের মানুষ করছে। ভালোবাসা থাকে গোনার কয়েকটা দম্পতির মধ্যে, ওরাই আসল সুখী, বুঝলে? তুমি তোমার জামাইরে ভালোবাসো না? পারি না আজকেই ছেড়ে যায়, আবার বলো ভালোবাসা? ভালো কাকে বাসা যায় জানো? যে ওসবের মূল্য দেবে। তুমি কারো জন্য একটু রান্না করলে, সে তোমার রান্নাটা খেলো না, তোমাকে অবজ্ঞা করলো, তার প্রতি তোমার ভালোবাসা আসবে? তুমি কারো জন্য সাজলে, সে তোমাকে দেখে বিশ্রীভাবে কটাক্ষ করলো, তোমার মধ্যে ভালোবাসা আসবে? তুমি কারো কপালে মলম লাগিয়ে দিলে যত্ন করে, তোমার হাতে পেঁয়াজের গন্ধ বলে সে তোমার দিকে ঘৃণা ভরে তাকালো, তোমার তার প্রতি ভালোবাসা আসবে? ভালোবাসা কি অত ক্যালকুলেশন করে হয় বলো? আমি যতবার ভালোবাসতে গিয়েছি ততবারই আঘাত পেয়ে ফিরে এসেছি, তাই ওসবের উপর আমার বিশ্বাস নেই। অত কঠিন কথা বুঝি না বাপু, বিয়া হইলেই জামাই বউর মধ্যে ভালোবাসা হইয়া যায়। তোমাদের মধ্যে হইল না কেন? আমাদের হবেও না।
এইভাবেই সংসার করবা? মোটেও না। সংসার কি জেলখানা যে বেরোতে পারবো না? একটা সময় দেখবে ফুরুত করে বেরিয়ে যাব। তোমাদের বাবু ভাবে আমি বড়ই অসহায়, এইসব অবজ্ঞার তাচ্ছিল্য পেয়ে থেকে যাব, কিন্তু তা হবে না বস। আমি হলাম কিম তেয়াং, মুখের কথায় না হলে মারপিট করে জিতি। রাত 8টার দিকে জাংকুক বাড়ি ফিরল। ইউনিফর্ম পাল্টে নিয়ে কাউচের উপর শুয়ে আরাম করছিল। তে বড় কাতলা মাছ কেটে সাবান দিয়ে হাত দিয়ে সবেমাত্র ঘরে প্রবেশ করেছে। জাংকুক কাউচ থেকে উঠে নাক টেনে বলল, আষ্টে গন্ধ। এই তে, মাছ কেটেছো তুমি? কোমরের ব্যথায় তে সবকিছু বিরক্ত লাগছে। জাংকুকের এমন প্রশ্ন শুনে সে বলল, হ্যাঁ তো, আঙ্গুল দিয়ে মাছের নাড়ি বুড়ি ঘুমুচ সব বের করেছি, তারপর সেগুলো দিয়ে কচলে কচলে ভাত খেয়ে আসছি, তোমার জন্য রাখা আছে। জাংকুকের মুখের অবস্থা এমন হলো যেন বমি তার মুখের সামনে এসেই পড়েছে। জাংকুক গর্জে উঠে বলল, এই চুপ, একদম চুপ। চুপ করব না, এই মাছের গন্ধ নিয়ে তোমার সাথে মাখামাখি করব আজ। তে যেন তখনই জড়িয়ে ধরতে যাচ্ছিল জাংকুককে। জাংকুক দ্রুত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। নিচে গিয়ে চেঁচামেচি জুড়ে দিল। তে পা টিপে টিপে নিচে যেতেই ইয়েজি বলল, ভাইয়া এসব পছন্দ করে না জানো, তারপরও বলতে যাও কেন? সেটা আমার আর ওনার ব্যাপার, তুমি সেখানে নাক গলাচ্ছ কেন? সবেমাত্র বাড়ি ফিরেছে, তুই একটু শান্তিতে ওকে বসতেও দিলি না। তোমার সামনেই তো সাবান দিয়ে ডলে ডলে হাত ধুলাম। তোমার ছেলে বলে আমার গায়ে নাকি আষ্টে গন্ধ। জিন আর কিছু বললেন না। ইয়েজি বলল, মাছ কাটার সাথে সাথে তোমাকে ভাইয়ার সামনে যেতে হবে কেন? আমি আমার বরের কাছে কখন যাব সেটা তুমি বলে দেবে? আয়ু এসে বলল, আপু তুই কেন ভাবিকে বকছিস? ভাইয়ারও দোষ আছে, এত খুদ ধরলে আমার নিজেরও রাগ লাগবে। জাংকুক বাড়িতে আসলো, কারো দিকে তাকালো না, চুপচাপ ঘরে চলে গেল। তে যখন ঘরে গেল তখন জাংকুক সবেমাত্র গোসল শেষ করে বের হয়েছে। খালি গায়ে পায়চারি করতে করতে মাথা মুছছে, গায়ে সাবানের খুশবু। তে নাক টানতে টানতে বলল, কি বিচ্ছিরি গন্ধ রে বাবা, এসব সাবানও মানুষ ব্যবহার করে আজকাল। জাংকুক তের দিকে তাকিয়ে বলল, বস্তির লোকজন এইসব কখনো চোখেও দেখেনি, ব্যবহার তো দূরের কথা। তে আর কিছু বলল না, সোজা ওয়াশরুমে চলে গেল। সাবানটা দিয়ে ঢলে ঢলে হাত মুখ ধুয়ে নিল, তারপর বেরিয়ে আসলো। জাংকুক নাক টেনে বলল, তুমি আমার সোপ ইউজ করেছো? কই না তো। জাংকুক এগিয়ে এসে তার হাত ধরে শুকে বলল, মিথ্যা বলছো কেন? শুধু হাত দিয়ে ধরেছি। জাংকুক তের কপালের কাছে শুকে বলল, মুখও ধুয়েছো? সাবানে আবারও চুল লাগিয়ে রাখোনি তো? ওটা দিয়ে তো চুলও ধুয়েছি দুপুরে। জাংকুক দাঁতে কিরমির করতে লাগলো। তে বিড়বিড়িয়ে বলল, ফাটা কেষ্টর পছন্দ আছে। আহা কি মিষ্টি গন্ধ। আচ্ছা এসব গন্ধ মেখে মেয়ে মানুষের সামনে হাঁটলে তো তারা পাগল হয়ে যাবে, জড়িয়ে ধরতে চাইবে। তে জাংকুককে জড়িয়ে ধরে নাক টেনে বলল, বাপরে কি খুশবু। জাংকুক চোখ নিচু করে তাকে দেখে বলল, এসব কি হচ্ছে, ছাড়ো। তুমি আমার গায়ে পড়ো কোন সাহসে? চুপ চুপ, আমার গায়ে তোমার ওই রাতে শয়তানটা এসে বসেছে। মানে মানে আদর পেতে ইচ্ছে করছে, একটু করো না গো। জাংকুক থেকে দূরে ঠেলে দিয়ে বলল, আমার মেজাজ খারাপ করে এসেছো আদর চাইতে? আর হোয়াট ইজ আদর? এসব ওয়ার্ড শুনতে কেমন লাগে? ভালোই তো লাগে। জাংকুক কপাল চেপে ধরে বলল, উফ, আমাদের পাড়ার একটা ভাইয়া ছিল, সেও তোমার মতো এমন করতো। উফ, যা লাগতো না তখন। বলেই তে কপাল চেপে ধরে ও বলে জাংকুকের মতো হাঁটতে লাগলো। জাংকুক বলল, সেই শয়তানটা আবার কে? তে ফিক করে হেসে উঠে বলল, চাইল্ডহুড লাভ। তোমার যেমন ছিল আমারও তেমন একটা ছিল, তাকে দেখলে আমার দিলের ধারকান বাইরা যেত। সেখানে শব্দ হতো ধূপধাপ ধূপধাপ, যেন ভেতরে ডিজে চলছে। আহ কি ফিলিংস, কোথায় হারিয়ে গেল সেসব ফিলিংস? কপালে একটা ফাটা কেষ্ট জুটে গেল, আর আমার সেসব ফিলিংস এর মায়ের বাপ হয়ে গেল। বলতে না বলতেই বেসিনের কাছে ছুটে গিয়ে গল গল করে বমি করতে লাগলো। তে পানির ঝাপটা মেরে ঢলে পড়তে পড়তে দেয়াল ধরে দাঁড়িয়ে পড়লো। জাংকুকের দিকে তাকিয়ে বলল, তুমি যতগুলো চুমু খেয়েছো সব এখন বের হচ্ছে। আগেই বলেছিলাম আমার পেটে ভালো কিছু সহ্য হয় না। জাংকুক তাকে ধরতে আসলে তে এক ঝটকায় দূরে ঠেলে দিয়ে বলল, আই এম ওকে বস। বমি টুমি করেছো, তাই একেবারে গোসল করে ফেলাটাই বেটার হবে। তে ছুটে গিয়ে সোজা বিছানায় শুয়ে পড়লো। জাংকুক তাকে চিৎ করে শোয়াতেই টের পেল তে জ্ঞান হারিয়েছে। জ্ঞান ফিরতেই তে দেখলো তার মুখের উপর একটা পুরুষ মানুষ লেবু পাতা কচলাচ্ছে। জাংকুক তেকে চোখ খুলতে দেখে বলল, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো। তে জাংকুকের গলা জড়িয়ে ধরে বলল, ডাক্তার কিন্তু চুমু খেতে বারণ করেনি। দেখি জোরসে একটা চুমু দাও তো। এখন তো ফিলিংস এসেছে, ফিলিংস এর 12টা বেজে গেছে, 13টা বাজলে সমস্যা। কুইক। অসম্ভব, আগে ব্রাশ করো। একটা
চুমুর জন্য ব্রাশ লাগবে না তোমার চুমু। তে জাংকুককে খুঁজতে খুঁজতে সুইমিং পুলের পাশে চলে এসেছে। জাংকুক কার সাথে যেন ফোনে কথা বলতে ব্যস্ত। তের কোমর ব্যথাটা বেড়েছে, কিসের উপর ভর করে হাঁটছে সে নিজেও জানে না। ফাটাকেষ্টকে বলা ছাড়া উপায় নেই তার, নইলে পরে দেখা যাবে অবস্থা কেরোসিন হয়ে গেছে, তখন আর রক্ষে নেই। সে হাঁটতে না পারলে ফাটাকেষ্ট তাকে নিজের মন মর্জি মতো ব্রাশ করাবে আর গোসল করাবে। সে গিয়ে বলল, একটা জরুরি কথা আছে। জাংকুক রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে ইশারা করলো চুপ থাকতে। ভীষণ ব্যস্ত ভঙ্গিতে কথা বলছে সে। তে তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। ভীষণ জরুরি, আর সহ্য হচ্ছে না। জাংকুক আঙ্গুল তুলে তে ঠোঁটের কাছে রেখে বলল চুপ থাকতে। তে জাংকুকের শার্টের কলার টেনে ধরলো আর বলল, একবার শোনো, রাতে আমার ঘুম হবে না। জাংকুক তেকে চুপ করানোর জন্য তের মাথাটা টেনে ধরলো তার বুকে। যদি ইট পাথরের উপর চেপে ধরতো এতক্ষণে তার কপাল ফেটে রক্ত পড়তো, এতটা জোরে চেপে ধরেছে মানুষটা। জাংকুক তার ফোনের ওপাশের জনকে একের পর এক কমান্ডো দিয়ে যাচ্ছে, থামার নয়। তে জাংকুকের পারফিউমের গ্রানে মগ্ন হয়ে রইল, তাই নড়াচড়া করেনি। ব্যাপারটা তার মন্দ লাগেনি। শেষে ওকে ফাইন গুড নাইট বলার পর পকেটে ফোনটা ভরতে দেরি। তে মুখ তুলে তাকিয়ে কিছু বলার আগেই জাংকুক জোরসে একটা চুমু খেয়ে তাকে ছেড়ে দিয়ে বলল, আজব পাবলিক, কথা বলছি সেখানে এসে ডিস্টার্ব করছো, অসহ্য। বলেই জাংকুক গটগট পায়ে হেঁটে চলে গেল। তে হতচ্ছাড়ার মতো তার যাওয়ার পথে তাকিয়ে রইল। ঠোঁট মুছে বলল, ও মা, চুমুতে কি কোমরের ব্যথা যাবে? এই লোক, আরে আরে ব্রাশ করিনি তো আমি।